আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা 25 ব্যাচের জন্য, তো অনেকেরই মাথা ব্যথা জিওগ্রাফি নিয়ে, যে জিওগ্রাফিতে কিভাবে আমরা ভালো করতে পারি, বা জিওগ্রাফির প্রশ্নগুলো তো বুঝতেছি না, বা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মূলত কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেই টপিকগুলো পড়লেই তোমার জন্য জিওগ্রাফির পরীক্ষায় বসার জন্য তুমি প্রস্তুত মনে করবে নিজেকে, সেই টপিকগুলো আজকে দেখিয়ে দিব। তো আমরা দুই পর্বে কাজ করব। এক পর্বে যারা হচ্ছে নিজেদেরকে দুর্বল স্টুডেন্ট মনে করো, তাদের জন্য আমি প্রাথমিকভাবে বলবো যে কয়টা অধ্যায় পড়া দরকার তার। আর যারা মনে করো না আমি এ প্লাস পেতে চাই বা বোর্ডে পজিশন করতে চাই, তাদের জন্য আলোচনা করব। এক পর্বে হচ্ছে দুর্বলদের জন্য, আরেক পর্বে হচ্ছে সবলদের জন্য। আচ্ছা, তো তুমি আমাদের যে কোর্সেরই স্টুডেন্ট হও না কেন, যারা মাইক্রো কোর্স জিওগ্রাফিতে আছো বা জিওগ্রাফিতে আমার ক্লাসগুলো করেছো, তারা জানো যে আমি হচ্ছে প্রত্যেকটা টপিক ধরিয়ে কিন্তু তোমাদেরকে আলোচনা করিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের কিন্তু একটা ভালো একটা বেসিক হয়ে গেছে। সুতরাং আজকে তোমাদের এখান থেকে নেওয়ার একটা বিষয় হচ্ছে, তোমরা জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবা, যেগুলো পরীক্ষার আগে তোমরা অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবা। জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখানোর জন্য আজকে তোমাদের জন্য এই আয়োজন। তো আমি জানি যারা আমার কোর্সের ক্লাসগুলো করেছো তারা জানো আসলে অলরেডি গুরুত্বপূর্ণ টপিকগুলো কি, কেননা আমি প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদেরকে ওই গুরুত্বপূর্ণ কোথা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটা কিন্তু আমি ধরিয়ে দিই। আচ্ছা, তো মূল প্রসঙ্গে আমরা যখন যাব, তখন আমরা দেখব যে আমাদের জিওগ্রাফিতে মোট 8টা কোশ্চেন হয়, আমাদের অ্যান্সার করতে হয় 5টা, তাই তো? মোট 8টা কোশ্চেনে 5টা অ্যান্সার করতে হয়। তো আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যদিও চ্যাপ্টার আছে 6টা, কিন্তু লাস্টের চ্যাপ্টারটা থেকে তেমন একটা কোশ্চেন আসবে না। জাস্ট আমরা চ্যাপ্টার ধরতে পারি 5টা। তাহলে এই হচ্ছে আমাদের 5টা চ্যাপ্টার। তো যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে প্রথম, দ্বিতীয় এবং এই চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ 1, 2 আর 4 যদি তুমি পড়ে ফেলো, তাহলে তোমার 5টা প্রশ্ন কমন পড়ে যাবে। সুতরাং তুমি 1, 2 আর তুমি যদি কোনো রকমভাবে যদি এইচএসসি পার করে আসো, যদি এখন তুমি মনে করো যে আমি কিভাবে কভার করব, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে তুমি এই 3টা চ্যাপ্টার পড়ে কভার করতে পারো। আচ্ছা, এর বাইরে এখন আমি সাজেশন দিব হচ্ছে যারা ভালো করতে চাও, ভালো স্টুডেন্ট, তাদের জন্য তারা কোন কোন টপিকগুলো মাস্ট দেখবে বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এটা কিন্তু জিওগ্রাফিতে বলে দেওয়া যায় যে এই টপিক থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম অধ্যায়ের কথা যদি আমরা বলি, প্রথম অধ্যায় থেকে আমরা কি দেখব, আমাদেরকে মাস্ট একটা জিনিস পড়তে হবে যে পৃথিবীর যে ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু অনেক কঠিন না, তাই তো? আমার ক্লাস যারা করেছো তারা দেখছো যে সেই ম্যাপটা কিন্তু কঠিন না। তুমি সেই ম্যাপটা যদি আঁকতে জানো, তাহলে এই প্রথম অংশটা থেকে তুমি কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা। অর্থাৎ আমি যদি প্রথম অধ্যায় থেকে 2টা কোশ্চেন দেই তোমাকে, তাহলে কিন্তু সেখান থেকে একটা কোশ্চেন কমন পড়ে যাচ্ছে। প্রথম অধ্যায় থেকে 2টা কোশ্চেন দিলে একটা কমন পড়ে যাচ্ছে। কেমন বিষয়টা? যদি তুমি পৃথিবীর ম্যাপ জানো, তাহলে তুমি একটা প্রশ্ন কমন, মানে হচ্ছে এই দুইটাকে যদি আমি একটা প্রশ্নের গ এবং ঘ ধরি, তাহলে দেখো পৃথিবীর ম্যাপ জানলে তুমি প্রথম প্রশ্নটার অ্যান্সার করতে পারবা, পৃথিবীর ম্যাপ জানলে। আর দ্বিতীয়টা হচ্ছে যদি বাংলাদেশের ম্যাপ আঁকতে জানো এবং বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল কোথায় কোনটা, কয়টা বিভাগ আছে, কোন বিভাগে কি অবস্থা, এই যে কিছু কিছু তথ্য আছে না, প্রশাসনিক তথ্য, তুমি দেখবা এই প্রশাসনিক তথ্য। অর্থাৎ দেখো এই 2টা কোশ্চেন যদি পড়ো গ এবং ঘর জন্য, তাহলে কিন্তু তোমার একটা কোশ্চেন কমন পড়ে যায় ইজিলি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা কোশ্চেন কমন পড়াটা খুব ইজি। ওকে, আরেকটা প্রশ্ন পড়তে পারো, যদি এটাকে আরেকটা প্রশ্ন ধরো গ এবং ঘ হিসেবে, তখন দেখতে পাবা যে মানব ভূগোলের শাখাসমূহ এবং প্রয়োজনীয়তা। অর্থাৎ তোমাকে গতে যদি শাখাসমূহ নিয়ে আলোচনা করতে বলে, ঘতে বলবে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করো। সেক্ষেত্রে এখান থেকে আরেকটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো আমি তোমাকে মোট কয়েকটা প্রশ্নের কথা বলবো। যেমন দেখো এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা প্রশ্নের কথা বললাম। এই 2টা প্রশ্ন যদি কভার করো, তাহলে একটা কিন্তু ইজিলি কমন পড়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টার শেষ করলাম। দ্বিতীয় চ্যাপ্টারের কথা যদি বলি, অবশ্যই এই মানচিত্রের বিশ্বের মানচিত্র নিয়ে যখন কাজ করবা, তখন কোন দেশটাকে গুরুত্ব দিবা? ভারতকে বেশি গুরুত্ব দিবা, ভারতকে এবং যুক্তরাষ্ট্র এবং জাপানকে বেশি গুরুত্ব দিবা। ওকে, আমি এই জন্যই পয়েন্টগুলো লিখে দিছি যে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, এই 3টা দেশ সম্পর্কে তোমার জন্য একটা আইডিয়া থাকে। ওকে, তারপর আমরা দ্বিতীয় অধ্যায় আমাদের জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ যদি বলি, দেখো দ্বিতীয় অধ্যায়, দেখো এই জনসংখ্যার জনমিতিক উপাদান গ অথবা ঘতে মাস্ট থাকবে। ধরলাম আমি গতে থাকবে,
একটা প্রশ্ন যদি তুমি চিন্তা করো যে জনসংখ্যার জনমিতিক উপাদানগুলা তোমাকে মনে করো কয়েকটা উপাদান তোমাকে বের করতে বলবে গতে কি করবে কয়েকটা মান দিয়ে দিবে বলবে ঘনত্ব কত বের করো জন্মহার কত মৃত্যুহার কত এই যে 7-8টা উপাদান বের করার টেকনিক আছে একেবারে ইজি সেগুলা কিন্তু তোমাকে বের করতে বলবে যেখানে তোমার গ নম্বরে 3 মার্ক ইজিলি চলে আসবে আচ্ছা আরেকটা প্রশ্ন যদি হয় যদি মনে করো এই প্রশ্ন এটাকে আমরা ঘ ধরি সেক্ষেত্রে কি হয় দেখো বাংলাদেশের প্রেক্ষিতে জনমিতিক উপাদানগুলা বের করতে অর্থাৎ জনমিতিক উপাদান ডিরেক্ট বের করার একবারে ডিরেক্ট তোমাকে ম্যাথ করতে হবে সেখানে ছোট ছোট কিছু ম্যাথ একেবারে ইজি ওকে আর আরেকটা পড়বে বাংলাদেশের প্রেক্ষিতে জনমিতিক উপাদান বাংলাদেশের প্রেক্ষিতে জনমিতিক উপাদানগুলো তোমাকে আলোচনা করতে বলতে পারে সেই ক্ষেত্রে দেখো কোনটা বেশি আসে মানে কোনটা আসবে বললেই চলে ঘনত্ব এই ঘনত্ব তোমাকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত কেন এত ঘনত্ব বেশি হইলো এই বিষয়টা নিয়েই বা এই ঘনত্ব বেশি হওয়ার ফলে কি সমস্যা ফেস করতেছে বা সেই সমস্যা থেকে উত্তরণ পাবো কিভাবে অর্থাৎ এই ঘনত্ব নিয়েই কিন্তু মূল প্রশ্নটা হয় আর ঘনত্ব নিয়ে যখন তুমি আলোচনা করতে যাবা তখন দেখবা জন্মহার মৃত্যুহার সেক্স রেশিও এগুলা ইজিলি এটার মধ্যে ইনক্লুডেড সুতরাং জাস্ট ঘনত্ব যদি পড়ো বাংলাদেশের প্রেক্ষিতে জনমিতিক উপাদান হিসেবে জাস্ট ঘনত্ব পড়লেই তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে আর কিছু লাগতেছে না আচ্ছা তাহলে এই দেখো এখান থেকেও কিন্তু আমি এইটাকে আরেকটা কোশ্চেন হিসেবে ধরতে পারি অর্থাৎ এই কোশ্চেনটা পড়লেও কিন্তু এখান থেকে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনটা দ্বিতীয় অধ্যায় থেকে আমি দুইটা কোশ্চেন দেব এই একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন দেব এই দুইটা কোশ্চেন পড়লে কিন্তু তোমার আরেকটা কোশ্চেন কমন পড়ে যাচ্ছে আচ্ছা তাহলে প্রথম অধ্যায়ে দুইটা সৃজনশীল পড়লে একটা কমন দেখো দ্বিতীয় অধ্যায়ে যদি দুইটা সৃজনশীল পড়ো আরেকটা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেখো দ্বিতীয় অধ্যায়ে আরেকটা সৃজনশীল আমরা দেখব তো বলতেছে যে জনমিতিক ট্রানজিশন মডেল আমরা যে একটা মডেল পড়েছি জনসংখ্যার কিভাবে বাড়তেছে কমতেছে জন্মহার মৃত্যুহারের সেই মডেলটার কথা বলতেছে এবং সেই ক্ষেত্রে সেই মডেলে বাংলাদেশের অবস্থান কোথায় সেই মডেলে বাংলাদেশের অবস্থানটা দেখাতে হবে সেক্ষেত্রে তোমার এটাকে আমরা গ ধরতে পারি আর এইখানে আরেকটা প্রশ্ন ঘ ধরতে পারি যে অভিগমনের ধরন এবং কারণ যে অভিগমন কত ধরনের হয় এবং সেগুলোর কারণ কি কি কিছু কারণ আছে পুশ ফ্যাক্টর কিছু পুল ফ্যাক্টর আছে তাই তো সেগুলো আমরা পড়ছি আচ্ছা তাহলে এইটাকে কিন্তু আরেকটা প্রশ্ন হিসেবে আমরা ধরতে পারি তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 4টা কোশ্চেন দেখলাম যে 4টা কোশ্চেন থেকে 2টা কমন পড়তে পারে এবং ইনশাআল্লাহ 2টা কমন পড়বে যদি এই 4টা কোশ্চেন তুমি আয়ত্ত করে ফেলো এই 4টা কোশ্চেন খুবই ইজি আমি তোমাকে যেভাবে বললাম যে এই 4টা কোশ্চেন আমি তোমাকে যেভাবে সাজাতে বললাম অর্থাৎ যেভাবে কোশ্চেন কিভাবে আসবে বললাম সেই অনুযায়ী তুমি কি করতে পারো সেই অনুযায়ী তুমি পড়ে ফেলতে পারো ওকে চতুর্থ অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে ওকে যেহেতু এই অধ্যায়টা বড় এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে 3টা প্রশ্নের কথা বলবো যে 3টা প্রশ্ন থেকে তুমি 2টা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো ওকে তো আমি প্রথমেই বলবো দেখো কি যে উৎপাদন এবং নিয়ামক দেখো ধান গম চা আখ তেমন একটা আসবে না যদি আসে ধান থেকে আসবে গম থেকে আসবে মানে ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ধান আর গম আর তারপর হচ্ছে চা সুতরাং ধান গম আর চা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা তারপরেও তোমরা আখটা দেখে রাখতে পারো বা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব হিসাবে আমি ধান গম এবং চাকে গুরুত্ব দিচ্ছি অর্থাৎ এই 3টা থেকে কমন চলে আসবে আচ্ছা কি জানতে চাইবে গ নম্বর প্রথম প্রশ্নটা যেটা গ নম্বর প্রশ্নে তোমাকে জানতে চাইবে যে এই যে ধান বা যে কোনো একটা ফসলই হোক গম অথবা চাই হোক এগুলা উৎপাদন করতে গেলে এগুলোর পিছনে কি কি নিয়ামক আছে বা অর্থাৎ এগুলা উৎপাদন করতে গেলে কি কি প্রয়োজন আমাদের কি প্রয়োজন কি বিষয় প্রয়োজন যেমন কেমন অর্থনীতি থাকা প্রয়োজন কেমন ভূমি থাকা প্রয়োজন কেমন জলবায়ু থাকা প্রয়োজন এই বিষয়গুলা তোমাকে জানতে চাইতে পারে এখন দেখা যাচ্ছে নিয়ামক কিন্তু এই যে দেখো তোমার কাছে মনে হইতে পারে এখানেই তো 3টা কোশ্চেন ইনক্লুডেড হয়ে গেল আসলে দেখো ধান গম চা এগুলার নিয়ামক কিন্তু প্রায় একই একটু ডিফারেন্স আছে জাস্ট হালকা ডিফারেন্স ওই ডিফারেন্সের জায়গা যদি তুমি ধরতে পারো তাহলে সব একই একটা দিয়েই তুমি 3টা চালাই দিতে পারো জাস্ট একটু পরিবর্তন করে আচ্ছা এটা আমরা কিন্তু প্রশ্নে দেখিয়েছি তোমাদেরকে আমি যখন ক্লাস নিয়েছি সেখানে কিন্তু তোমাদেরকে এগুলা নোট করে দেখিয়েছি আচ্ছা আরেকটা বিষয় দেখো ঘ নম্বরে দেখো যদি আমরা এটাকে ঘ নম্বরে ধরি যে ধান গম এবং চার প্রথমে তো দেখলাম যে এগুলা উৎপাদন করব কিভাবে বা উৎপাদনের নিয়ামকগুলা কি একটা প্রশ্ন দেখলাম আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন কোন দেশে এগুলা বেশি উৎপাদন হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ধান গম চার অনেকগুলা দেশ কিন্তু দেখার দরকার নাই জাস্ট প্রথম 3টা দেশ তুমি দেখবা যে ধান কোন দেশ সবচেয়ে বেশি উৎপাদন করে চীন তারপরে কোন দেশ এবার মাত্র 3টা দেশ দেখলে তোমার হচ্ছে বেশি দেখা দরকার নাই ওকে
আর যদি সেটা মানচিত্র উপস্থাপন করতে পারো তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা যাই হোক, তা বন্টন তুমি এভাবে দেখাইলা। আর আরেকটা কি, অর্থনৈতিক গুরুত্ব কি, অর্থাৎ মানচিত্রে তুমি তখন উপস্থাপন করে অর্থনৈতিক গুরুত্বটা আলোচনা করবা, যে ধান চাষ কেন গুরুত্বপূর্ণ, কেন কারণ হচ্ছে ওই দেশের মানুষ বা পৃথিবীর বেশিরভাগ মানুষই কি চাউল তারা আহার করে। এই যে যে অর্থনৈতিক গুরুত্ব সেটা তুমি আলোচনা করবা, বা সেই চাউল কিন্তু বিক্রি করে অনেকটা রপ্তানি করে তারা কি বৈদেশিক মুদ্রা আয় করে। অর্থাৎ আমরা এখানে দুইটা প্রশ্ন দিলাম, একটা হচ্ছে উৎপাদনের পিছনে যে ফ্যাক্টরগুলো কি কি, আরেকটা হচ্ছে উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব কি। তাহলে এই দুইটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, তুমি লিখে রাখো এই যে একটা কোশ্চেন মাস্ট আসবে এখান থেকে। সুতরাং এই কোশ্চেনটা পড়লে কিন্তু তোমার একটা কমন। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরো একটা কোশ্চেনের কথা বলবো, দেখো সেটা হচ্ছে বাংলাদেশের ফসল চাষ। বাংলাদেশের ফসল চাষ কি কি গুরুত্বপূর্ণ কি কি, দেখো বাংলাদেশের ক্ষেত্রে তো ধান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তারপর গম, চা, আখ এগুলা সমান হারে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবে বাংলাদেশের প্রেক্ষিতে তোমাকে এই চারটাই জানতে হবে। আচ্ছা, তো বাংলাদেশের ফসল চাষ এগুলার নিয়ামক কি কি, দুইটা প্রসঙ্গ, যে এগুলা এই যে ধান, গম, চা, আখ এগুলা হওয়ার পিছনে কোন কোন নিয়ামকগুলা কাজ করে বা কোন কোন ভূমিরূপ প্রয়োজন, সেগুলা কিন্তু তুমি উপরের প্রশ্নেই পড়ে আসছো। সুতরাং এখানে কিন্তু এক্সট্রা করে পড়ার কিছু নাই, শুধু বাংলাদেশের মানচিত্রে কোথায় কোথায় ধান হয় এই বিষয়টা তোমার জানলে হয়। আর দেখা গেছে বাংলাদেশের মানচিত্রে প্রায় সব জায়গায় কিন্তু ধান হয়, এগুলা কিন্তু আমরা আলোচনা করছি। জাস্ট তোমাকে এই প্রশ্নটা এভাবে নিতে হবে যে বাংলাদেশের ফসল চাষ, তোমাকে বলতে পারে বাংলাদেশে কোন কোন জায়গায় ধান চাষ হয় বা ধান চাষ নিয়ে আলোচনা করো, সেক্ষেত্রে যেন তুমি আলোচনা করতে পারো এমন একটা 1 পেজের নোট কিন্তু তোমাকে করে ফেলতে হবে, বা এমন একটা 1 পেজের লেখার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে এখন। আচ্ছা, এই একটা প্রশ্ন এটাকে যদি গ নম্বর ধরি, আর এটাকে আমরা ধরবো ঘ নম্বর, যে মৎস্য চাষ ও বাংলাদেশ। অর্থাৎ একটু আগে আমরা বাংলাদেশের ফসল চাষের কথা দেখতেছিলাম, আবার দেখলাম বাংলাদেশের মাছ চাষ, মৎস্য চাষ। তাহলে এই দুইটা প্রশ্ন থেকেও একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন অলরেডি দিলাম। আচ্ছা, আর কি কি দেওয়া যায়, দেখো এই অধ্যায় থেকে এই দুইটা কোশ্চেনই ছিল মেজর, এই দুইটা কোশ্চেন পড়লে দুইটা কোশ্চেনই কমন পড়ার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, এর বাইরেও এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন হইতে পারে, দেখো এই অধ্যায় থেকে এই যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট তারা এই দুইটা যে হচ্ছে প্রশ্ন এটাকে ফোকাস করবা, আর যারা আরো ভালো করতে চাও অবশ্যই তারা কিন্তু এই 3টা পয়েন্ট বাদ দিবা না। যেমন হচ্ছে ঋতুভিত্তিক ফসল গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোন ঋতুতে কোন ফসল হয় বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে বিশেষ করে 3টা যে দৃশ্যমান যে 3টা ঋতু আছে সেই ঋতু থেকে কিন্তু কোশ্চেন হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখো আধুনিক চাষ পদ্ধতি, যে আগে তো আমরা লাঙল দিয়ে চাষ করতাম, এখন তো যন্ত্রপাতি দিয়ে চাষ করি, বা আগে একটা জমিতে একটা ফসল ফলাতাম, এখন বিভিন্ন প্রকার ফসল ফলিয়ে ওই জমিটাকে উর্বর করি। এই যে আধুনিক চাষ পদ্ধতি, এই সম্পর্কেও কিন্তু আমাদের জানা লাগবে, এই সম্পর্কেও কিন্তু গ নম্বর প্রশ্ন থাকতে পারে। ওকে, আরেকটা দেখো কৃষি সংস্থা, বাংলাদেশের কিছু কৃষি সংস্থা আছে, গুরুত্বপূর্ণ কৃষি সংস্থাগুলো হচ্ছে বিআরআই, বিনা, বাড়ি আর বিএডিসি। এই দেখো এই 4টা পড়লে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এই 4টা থেকে দেখো যদি তোমাকে প্রশ্ন করে যে কৃষি সংস্থাগুলো নিয়ে আলোচনা করো, সেক্ষেত্রে বা কৃষি সংস্থাগুলার বাংলাদেশের যে হচ্ছে কৃষিকাজ সেই ক্ষেত্রে তাদের ভূমিকা কি, সেক্ষেত্রে কিন্তু তুমি এটা নিয়ে খুব ইজিলি আলোচনা করতে পারবা। সুতরাং দেখো প্রথমে 2টা কোশ্চেন এবং পরে আরো 3টা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিলাম। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, এই পয়েন্ট থেকে যদি পড়ো তাহলে তোমার জন্য কিন্তু এই 2টা কোশ্চেন অ্যান্সার করা খুবই ইজি। সুতরাং যারা দুর্বল স্টুডেন্ট আছো, যদি দুর্বল স্টুডেন্টদের কথা আমি চিন্তা করি তাহলে দেখবো যে দুর্বল স্টুডেন্টদের জন্য কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়লেই অনেকটা হয়ে যাচ্ছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দুর্বল স্টুডেন্ট যারা হচ্ছে পারো না তাদের জন্য, আর যারা ভালো করবে তাদের জন্য কিন্তু আরো 2টা চ্যাপ্টারের কথা আমি বলবো। আচ্ছা, পঞ্চম চ্যাপ্টারে নিয়ে যদি আলোচনা করি, এখান থেকে পঞ্চম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আমরা পাবো। তো কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ সেটা যদি একটু দেখতে চাই, দেখো পঞ্চম চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে 2টা কোশ্চেনের কথা বলবো, মানে 2টা সৃজনশীল আকারে তোমাদেরকে একটু চিন্তা করতে বলি। দেখো খনিজ সম্পদের উৎপাদন ও গুরুত্ব, প্রথম যদি প্রশ্ন ধরি এটার গ যদি এরকম হয় যে খনিজ সম্পদের উৎপাদন ও গুরুত্বটা কোনটা, দেখো যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আকরিক লৌহ। আকরিক লৌহ থেকেই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর এর বাইরে তুমি দেখতে পারো তেল, ঘেঁষ এবং কয়লা। আকরিক লৌহ এর বাইরে তুমি দেখতে পারো তেল, ঘেঁষ এবং কয়লা, তবে আকরিক লৌহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে তেলটাও কিন্তু সব বেশি গুরুত্ব পাচ্ছে। ওকে, তাহলে খনিজ সম্পদের উৎপাদন
এই যে এই খনিজ সম্পদগুলো এগুলো কোথায় উৎপাদিত হয় সেই দেশের প্রথম 3-4টা তালিকা আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে বিশ্ব মানচিত্র দিয়ে। আর বাংলাদেশের প্রেক্ষিতে আবার তোমাকে আলোচনা করতে হবে, এই প্রশ্নটা কিন্তু মাস্ট, এই প্রশ্নটা কিন্তু আসবেই গ অথবা ঘতে, এই প্রশ্নটা মাস্ট। সুতরাং এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখা লাগবে। বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদে চুনাপাথর, চীনামাটি, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, এই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। 4টা সম্পর্কেই সমান তালে একটা পৃষ্ঠাতে যেন আলোচনা করতে পারো, এই ক্যাপাবিলিটি কিন্তু তোমাদের থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেন পাইলাম। আচ্ছা, এর বাইরে দেখো তুমি বাংলাদেশ নিয়ে যখন পড়বা তখন ভারত নিয়েও পড়ে ফেলতে হবে, বাংলাদেশ ভার্সেস ভারত। বাংলাদেশ ভার্সেস ভারত এই প্রশ্নটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ দেখো, এই 3টা পয়েন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সর্বশেষ খনিজ আহরণে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের নজর রাখা লাগবে, সেই প্রশ্নটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, এই হচ্ছে মূল টপিক। মূল টপিকে আমরা দেখলাম যে এই খনিজ সম্পদ বৈশ্বিক বন্টন কি বা বৈশ্বিক গুরুত্ব কি, এর উৎপাদন এবং গুরুত্ব কি, এবং বাংলাদেশের প্রেক্ষিতে কোন কোন খনিজ সম্পদ আছে বা এর অবস্থানগুলো কি কি, এই 2টা টপিক জানলে হয়। আর এক্সট্রা করে জানতে হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশ, আর পরিবেশ, খনিজ উত্তোলন করতে গিয়ে যেন আমরা পরিবেশ রক্ষা করতে পারি, পরিবেশ নষ্ট করে না ফেলি, সেই বিষয়টাও আমাদেরকে জানা লাগবে। এই আর কি টপিক। এই টপিক থেকে ধরো একটা কোশ্চেন মাস্ট আসবে, যে কোশ্চেনটা আমি বলে দিতে পারি যে দেখো, এই যে এই 2টা থেকে যে কোনো একটা গ অথবা ঘ আকারে আসবে, মাস্ট। এই 2টা থেকে যে কোনো একটা গ অথবা ঘ আকারে আসবে। আর এখান থেকে একটা কি আসবে, এখান থেকে আরেকটা গ অথবা ঘ আকারে আসবে। সুতরাং তোমার কাছে কিন্তু বিষয়টা ইজি, কোনটা গুরুত্ব দিবা। আচ্ছা, পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, ষষ্ঠ অধ্যায় থেকেও একটা কোশ্চেন আসার মতো জায়গা ষষ্ঠ অধ্যায়। তো এখানে তোমরা কি পড়বে মূলত হচ্ছে, দেখো লৌহ, একটু আগে আমরা দেখলাম যে উৎপাদন, লৌহের উৎপাদন। এই পর্বে আমরা দেখব লৌহ, ইস্পাত বিশেষ করে, আর বস্ত্র। এই যে শিল্প, লৌহ, ইস্পাত, বস্ত্র, এই 3টা শিল্প পড়লে হয়ে যায়। এই 3টা শিল্পের নিয়ামকগুলা কি কি, এই শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলা কি কি, এবং এটা হচ্ছে তোমার যদি গ নম্বর প্রশ্ন হয়, ঘ নম্বর প্রশ্ন এমনও হইতে পারে যে এই যে নিয়ামকগুলা, এই নিয়ামকগুলার অর্থাৎ এই যে শিল্পগুলা গড়ে ওঠার যে একটা নিয়ামক আছে, এই নিয়ামকগুলার আবার এই শিল্পগুলা যে গড়ে উঠতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, অর্থাৎ সমস্যাগুলা কি কি, এই সমাধানগুলা কি কি, অর্থাৎ সমস্যাসমূহ কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে নিয়ামকসমূহকে উল্টিয়ে যদি তুমি লেখো, যেমন এই শিল্পের জন্য প্রচুর পরিমাণ লোক প্রয়োজন, এটা একটা নিয়ামক, আর লোক নাই, এটা একটা সমস্যা। এই যে দেখো, টাকা প্রয়োজন, কি প্রয়োজন, মনে করো হচ্ছে যন্ত্রপাতি প্রয়োজন, এটা হচ্ছে নিয়ামক, আর সমস্যা কি, যন্ত্রপাতি নাই। ইজিলি কিন্তু তুমি এটাকে ক্যাপচার করতে পারতেছো। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে গ নম্বর প্রশ্ন থাকতে পারে। আরেকটা বিষয় দেখো, এই যে বাংলাদেশের প্রেক্ষিতে মাস্ট এই কোশ্চেনটা থাকবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে থাকবে, অর্থাৎ এইটা খুবই গুরুত্বপূর্ণ, গ অথবা ঘ, অর্থাৎ এইখান থেকেই তুমি একটা কোশ্চেন পেতে পারো, এই 2টা পয়েন্ট থেকে একটা কোশ্চেন পেতে পারো। তো তুমি এখানে একটা প্রশ্নের গ যেন লিখতে পারো, সেই জন্য প্রস্তুতি নিবা। বাংলাদেশের প্রধান শিল্প কি কি আছে, যেমন সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তৈরি পোশাক আর হচ্ছে ঔষধকে, আর এগুলাকে সাব হিসেবে রাখবা। সার শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্পকে সাব অর্থাৎ কম গুরুত্ব দিবা, মূল গুরুত্ব দিবা তৈরি পোশাক শিল্প এবং ঔষধ শিল্পকে। তো অর্থাৎ বাংলাদেশের প্রধান শিল্প হিসেবে তুমি যেন এই কয়টা শিল্প নিয়ে 1 পেজ লিখতে পারো, বা 1.5 পেজ লিখতে পারো, 1 পেজ না 1.5 পেজ যেন লিখতে পারো, সেই প্রস্তুতি কিন্তু তোমাকে নিতে হবে। অর্থাৎ তাহলে তুমি এই 2টা পয়েন্ট পড়লেও কিন্তু তোমার একটা প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। আচ্ছা, তো এর বাইরে এই 2টা প্রশ্ন পড়ার পর তোমাকে আরো কিছু বিষয় মাথায় রাখা লাগবে। যেমন হচ্ছে দেখো, যে এই যে শিল্পগুলা, বাংলাদেশ ভার্সেস ভারত, যেহেতু ভারতের সাথে আমাদের সবসময় ভার্সেস সম্পর্ক, তাই তো, এই বাংলাদেশ এবং ভারতের শিল্পের তুলনা এইটা আসতে পারে, এইটা তোমার মাথায় রাখা লাগবে। সুতরাং এটা দেখে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে, এই যে শিল্প তৈরির পিছনে যে সুষ্ঠু রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা প্রয়োজন, সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন, শিল্পায়নের সরকারের কিছু ভূমিকা আছে, এগুলো প্রয়োজন, যে এই বিষয়গুলো তুমি মাথায় রাখবা। অর্থাৎ এই দুইটাও না পড়ে কিন্তু তুমি যাবা না। ওকে, এই দুইটা পয়েন্টও না দেখে যাবা না, তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই দুইটা পয়েন্ট থেকে তোমার প্রশ্ন আসবে। আর এই 2টা পয়েন্ট হচ্ছে সাব গুরুত্বপূর্ণ, বাট এখান থেকে এই 2টা পয়েন্ট না দেখে কিন্তু তোমার যাওয়া যাবে না হলে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরো একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবো। সর্বশেষ আমি তোমাদেরকে যে কথা বলবো, দশম অধ্যায় আমাদের তো যেহেতু হচ্ছে ব্যবহারিক অর্ধেকটা, আর অর্ধেকটা হচ্ছে একটা তত্ত্ব নিয়ে কথা বলছে, GIS, মূলত এটা একটা মাধ্যম, GIS
দেখো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তো এই সম্পর্কে আমাদের জাস্ট কি জানা লাগবে, এর প্রয়োজনীয়তাটা কি, জিআইএস এর প্রয়োজনীয়তা কি, যে কোনো একটা প্রশ্নের মধ্যে জিআইএস এর প্রয়োজনীয়তাটা কি ইনক্লুড করে দিতে পারে, সেই ক্ষেত্রে জাস্ট প্রয়োজনীয়তাটা আমরা মাথায় রাখবো, জিআইএস কি এবং এর প্রয়োজনীয়তাটা কি, এটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। এই অধ্যায় নিয়ে আমাদের আর তেমন মাথা ব্যথা করা দরকার নেই। তো আমি তোমাকে যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলো তোমাকে সৃজনশীলে কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যাবে। অবশ্যই সৃজনশীল লিখতে গিয়ে তোমাকে বাংলাদেশের মানচিত্রটা আঁকতে হবে। যদি বাংলাদেশের মানচিত্রটা আঁকার সুযোগ হয় এটা তোমাকে পজিশন করতে সহায়তা করবে। আর যদি হচ্ছে বৈশ্বিক বন্টন দেখাতে বলে বা ম্যাপ ব্যবহার করতে বলে, সেই ক্ষেত্রে বৈশ্বিক ম্যাপও ব্যবহার করতে হবে। অবশ্যই প্যানিক হওয়ার কিছু নাই, ম্যাপ তুমি নিজের মতো আঁকবা, একবার দেখে যা আঁকবা ওইটাই, একেবারে তো মানচিত্রের মতো হওয়ার দরকার নাই, তাই না? আচ্ছা, এই ছিল মূল আলোচনা। ম্যাপ দিলে কিন্তু তোমার পজিশনটা একেবারে টপে চলে যাচ্ছে, সুতরাং ম্যাপ ব্যবহার করার চেষ্টা করবো। আচ্ছা, আর যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য তো আমি বললামই, এই পয়েন্টগুলো ধরে ধরে এখন একেবারে শর্ট সময়ে একেবারে জাস্ট একটা রিভিশন দিয়ে ফেলো। তো এই ছিল আজকের জন্য। তো সকলের জন্য শুভকামনা। ভয় পাওয়া যাবে না, পরীক্ষার হলে গিয়ে প্যানিক হওয়া যাবে না। জাস্ট নিজেকে কি রাখবা, নিজেকে রিল্যাক্সড রাখবা। আগে রিল্যাক্স রাখার পর তারপর হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন দেখে দেন হচ্ছে আস্তে আস্তে অ্যান্সার করতে শুরু করবা, প্যানিক হওয়া যাবে না। আর এমসিকিউ, এর মধ্যে ইনশাল্লাহ এমসিকিউ কমন পড়ে যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে তো আমি কথা বললামই। সকলের জন্য শুভকামনা। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।